প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টপাস গোল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এর আগের ক্লাসগুলোতে আমরা অর্ধপরিবাহী, পরিবাহী এবং অন্তরকের মধ্যে বিভিন্ন পার্থক্য, এছাড়াও অর্ধপরিবাহীর আধান বাহক হিসেবে ইলেকট্রন এবং হোলের উৎপত্তি, এছাড়াও আমরা অর্ধপরিবাহীর বিভিন্ন প্রকারভেদ হিসেবে এন টাইপ ও পি টাইপ অর্ধপরিবাহী সম্পর্কে ডিটেলসে জেনেছি। আজকে আমরা এই অর্ধপরিবাহীর সাহায্যে যে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাংশ তৈরি করা হয় তাদের মধ্যে অন্যতম যন্ত্রাংশ হচ্ছে পিএন সংযোগ। সেই পিএন সংযোগ সম্পর্কে জানব। এর আগের ক্লাসে আমরা জেনেছি যে পি টাইপ অর্ধপরিবাহী আর এন টাইপ অর্ধপরিবাহী সম্বন্ধে। সেখানে আমরা দেখেছি যে এন টাইপ অর্ধপরিবাহীতে তোমার সংখ্যাগুরু আধান বাহক অর্থাৎ প্রধান আধান বাহকের কাজ করে হচ্ছে ইলেকট্রন এবং সংখ্যালঘু আধান বাহক সেখানে থাকে হচ্ছে গর্ত বা হোলস। আবার পি টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে সেখানে আমরা বলেছিলাম যে সংখ্যাগুরু আধান বাহক হয় হচ্ছে গর্ত বা হোলস এবং সেক্ষেত্রে আবার সংখ্যালঘু আধান বাহক হয় হচ্ছে ইলেকট্রন। তো আমরা এই জিনিসটা এবার কি করব, আমরা এই ডোপিংটা আলাদা কোনো ক্লাসে না করে একটাই ক্লাসের দুটো আলাদা আলাদা প্রান্তে এই দুই ধরনের ডোপিং করব। তাহলে কি ঘটনাটা ঘটবে? তো তাহলে যে যন্ত্রটা তৈরি হবে ওই ক্লাসটা তাকেই বলা হচ্ছে পিএন সংযোগ। অর্থাৎ পিএন সংযোগ কিছুই না, একটা সিঙ্গেল ক্লাস বা একটা ক্লাসের কোনো এক প্রান্তে যদি আমরা পি টাইপ ডোপিং আর অপর প্রান্তে যদি আমরা এন টাইপ ডোপিং করি তাহলে যে ক্লাসটা তৈরি হয়ে গেল, তাহলে যে জিনিসটা তারই নাম হচ্ছে পিএন সংযোগ। ডোপিং করবার ঠিক পরে কি ঘটনাটা ঘটে ক্লাসের মধ্যে সেটা আগে আমরা চলো বুঝে নিই। দেখো, এটাকে যদি আমরা বড় করে এখানে আঁকি আর ধরে নাও এদিকে আমরা পি টাইপ ডোপিং আর একটা হচ্ছে এন টাইপ ডোপিং, এই প্রান্তে দুই প্রান্তে আলাদা করা হয়েছে। তাহলে ডোপিং করবার মুহূর্তেই আর কি, মনে করো কোনো সময় অতিবাহিত হয়নি, যে মুহূর্তে আমরা ডোপিং করব সেই মুহূর্তে ছবিটা ঠিক কেমন হবে সেই মুহূর্তে আমরা জানি যে প্রান্ত দিকে আমরা পি টাইপ ডোপিং করি সেই দিকে হয় কি আমাদের সংখ্যাগুরু আধান বাহক হয় হচ্ছে গর্ত। ঠিক আছে, তো এইবার সংখ্যাগুরু দেখো এই আধান বাহকগুলোকে, তাহলে এখানে আমি এগুলোকে গর্ত দিয়ে প্রকাশ করেছি। এবার প্রত্যেকটা পরমাণুর সেই গর্ত নিয়ে তো নিস্তড়িত থাকে, ঠিক আছে, কিন্তু যদি গর্তটাকে আমরা বাদ দিই তাহলে সেই পরমাণুটা কি হবে? গর্ত মানে তো আমরা পজিটিভ আধান ধরে নিয়েছি, কাল্পনিক আধান, তাহলে সেই গর্তটা বাদে তাহলে ওই পরমাণুটা কেমন হবে? তখন আর নিস্তড়িত থাকতে পারবে না, তখন সে নেগেটিভ আধান হবে। তো ধরে নাও পি টাইপে ঠিক ডোপিং যদি করা হয় তাহলে এরকম ঘটনাটা ঘটবে না। প্রত্যেকটা পরমাণু তখন আমরা দুটো অংশ ভাবতে পারি, নিউক্লিয়াস আর তোমার ইলেকট্রন মহল সেভাবে নয়, এইভাবে আমরা ভাবতে পারি যে আধান বাহক যেটা আছে, মূল আধান বাহক যে আছে, সেই মূল আধান বাহক হয় হচ্ছে এক্ষেত্রে পি টাইপ ডোপিংয়ের ক্ষেত্রে গর্ত, সেই গর্তটা নিজে প্লাস, তাহলে তাকে বাদ দিয়ে তাহলে পরমাণুটা কি হয়ে থাকবে? মাইনাস। এই জন্য সামগ্রিকভাবে কি হয়, প্রত্যেকটা পরমাণু সামগ্রিকভাবে দুজনা মিলে হচ্ছে নিস্তড়িত হয়, যার জন্য পুরো ক্লাসটাই নিস্তড়িত থাকে। এই সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। কিন্তু আমরা তো এইভাবে ভাবতেই পারি যে সংখ্যাগুরু আধান বাহক যে থাকবে তাকে বাদ দিয়ে, অর্থাৎ এখানে যদি আমি গর্তকে বাদ দিই তাহলে যে পরমাণুটা পড়ে থাকবে অংশ সেইটুকু হবে তোমার মাইনাস। অর্থাৎ পি টাইপ ডোপিং করা হলে এই গর্তগুলো বাদে অন্যান্য পরমাণুগুলোর অন্যান্য অংশগুলোকে আমরা কি বলতে পারি? নেগেটিভ বা ঋণাত্মক আয়ন হিসেবে বা অ্যানায়ন হিসেবে থাকবার। ঠিক একই রকমভাবে যে প্রান্তে আমরা এন টাইপ ডোপিং করব সেই এন টাইপ ডোপিংয়ের প্রান্তে একই রকমভাবে সংখ্যাগুরু আধান বাহক, সেক্ষেত্রে ইলেকট্রন নিজেই হচ্ছে নেগেটিভ, তাহলে সেই ইলেকট্রনটাকে যে পরিবহন করবে তড়িৎ, সেই ইলেকট্রনটাকে বাদ দিলে আমরা সেই পরমাণুটাকে কি পাবো? ধনাত্মক আয়ন বিশিষ্ট ক্যাটায়ন হিসেবে। সেই জন্য আমি এগুলো ধরে নাও সামগ্রিকভাবে দুজনা মিলে হচ্ছে নিস্তড়িত, কিন্তু এগুলো হবে তোমার ক্যাটায়ন হিসেবে লিখেছি, আর ওই ইলেকট্রনগুলোকে আমরা মুক্ত ইলেকট্রনগুলোকে আলাদা করেছি। ঠিক আছে, তো তাহলে পি টাইপ মনে করো জাস্ট ডোপিং করা হয়েছে, ঠিক সেই মুহূর্তে, এখনো শুরু হয়নি ব্যাপারটা, ঘটনা কি ঘটবে সেই মুহূর্তে ছবিটা ঠিক এইরকম হয়ে থাকবে এর মধ্যে পিএন সংযোগে। এইবার ডোপিং যদি করা হয়, অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, কিন্তু যখনই ডোপিং করা হয় সঙ্গে সঙ্গে কি ঘটনাটা ঘটে সেটা আমরা দেখবো। চলো, তাহলে যেই আমাদের ডোপিং করা হয়ে যাবে সেই মুহূর্ত থেকেই সঙ্গে সঙ্গেই প্রায় কি হবে, তোমার পি প্রান্ত থেকে সংখ্যাগুরু আধান বাহক হিসেবে গর্ত এন প্রান্তের দিকে গমন করবে, অর্থাৎ ব্যাপন ক্রিয়া ঘটবে, আর এন প্রান্তে যে তোমার সংখ্যাগুরু আধান বাহক হিসেবে মুক্ত ইলেকট্রন আছে তারা হচ্ছে পি প্রান্তের দিকে গমন করবে। এইভাবে যাওয়া শুরু হবে। এবার যাওয়ার ফলে কি হবে, একটা ইলেকট্রন ধরে নাও এন প্রান্ত থেকে পি প্রান্তে আসলো, তাহলে এসে যখনই ও পি প্রান্তে আসবে তখন তো ও ফাঁকা স্থান পাবে। গর্ত মানে আমি এর আগের দিনই বলেছি একটা কাল্পনিক আমাদের আধান,
গর্ত মানে অ্যাকচুয়ালি যেখানে ইলেকট্রনের অভাব, সেই কণাটাকেই বোঝায় আমরা। তাহলে দেখো এন প্রান্ত থেকে প্রত্যেকটা ইলেকট্রন যখন পি প্রান্তের এসে পৌঁছাবে তখন কি হবে, পি প্রান্তে যে গর্তগুলো আছে সেই গর্তগুলো তখন পূরণ হয়ে যাবে। গর্তগুলো পূরণ হয়ে গেলে আমাদের অর্ধপরিবাহীতে আর তেমন কোনো ব্যাপার থাকবে না, ওইখানে বন্ধন ইলেকট্রন তৈরি হয়ে থাকবে, অর্থাৎ আমাদের যে পরিবহন নিয়ে সেটা আধান, সেই পরিবহন আধানগুলো সেই জায়গায় অবলুপ্ত হয়ে যাবে। তো এইরকম ঘটনা ঘটবে। আবার এইরকম ঘটনা ঘটলেই দেখো পিএন প্রান্তের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলের একদিকে আমরা দেখতে পাবো তখন ধনাত্মক আয়ন থাকবে, আর অপর দিকে থাকবে তখন ঋণাত্মক আয়ন, এবং সংযোগস্থলের ওই অংশে অন্য কোনো আধান বাহক সেই ক্ষেত্রে থাকবে না। তার ফলে কি হবে, এবার অন্যান্য যে গর্তগুলো আছে সেই গর্তগুলো যখন এগিয়ে যেতে চাইবে তখন এই ধনাত্মক আবার এই গর্ত নিজেও ধনাত্মক, পরস্পর আবার বিকর্ষণ হবে। ফলে এদের মধ্যে যে স্বাভাবিক ব্যাপনটা শুরু হয়েছিল সেই ব্যাপনটা ধীরে ধীরে বাধাপ্রাপ্ত হবে। তো আমরা ধরে নিলাম এই ঘটনাটা ঘটতে ঘটতে আরও কিছু ইলেকট্রন তোমার হচ্ছে পি প্রান্তে এসে পৌঁছে গেছে। যাবার পর ইলেকট্রন আর গর্ত মিলে ওরা কি করেছে, পরস্পর কম্বাইন হয়ে দুই ধরনের আধান বাহকেরই কিছুটা অঞ্চল জুড়ে কি হয়ে গেছে, অবলুপ্ত হয়ে গেছে। যেই মুহূর্তে স্বাভাবিক ব্যাপনটা স্টপ হয়ে যাবে সেই মুহূর্তে আমরা দেখতে পাবো পিএন সংযোগের সংযোগস্থলে তোমার শুধুমাত্র একটা অঞ্চল পাবো আমরা, যেই অঞ্চলে শুধুমাত্র আয়নগুলো উপস্থিত থাকবে কিন্তু কোনো মুক্ত আধান সেখানে উপস্থিত থাকবে না, না থাকবে ইলেকট্রন, না থাকবে গর্ত। তাহলে একটা পিএন সংযোগের যে অঞ্চল জুড়ে শুধুমাত্র আয়নগুলো অবস্থান করে কিন্তু কোনো আধান বাহকের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, সেই অঞ্চলটাকে মনে রাখবে একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে নিঃশ্বসিত অঞ্চল। বুঝতে পেরেছ কি বললাম? আমি আবারও বলছি, নিঃশ্বসিত অঞ্চল। আমাদের অনেক সময় পরীক্ষায় বলে নিঃশ্বসিত অঞ্চল কি, তাহলে তুমি এইভাবে বলবে যে একটা পিএন সংযোগ ঘটানোর পরে দুইজনের সংযোগস্থলে যে অংশ জুড়ে শুধুমাত্র আয়ন উপস্থিত থাকে কিন্তু কোনো আধান বাহকের অস্তিত্ব পাওয়া যায় না, সেই অঞ্চলটাকেই বলা হচ্ছে নিঃশ্বসিত অঞ্চল। তো এই নিঃশ্বসিত অঞ্চল তৈরি হওয়ার ফলে কি হচ্ছে, এদের মধ্যে যে স্বাভাবিক ব্যাপন যেটা হচ্ছিল সেটা কিছুক্ষণ পরে বন্ধ হয়ে থাকবে। তাহলে যখনই আমরা এরকম একটা সিঙ্গেল ক্যালাসে এরকম ডোপিং করব তখনই কিন্তু ভেতরে এই ঘটনাটা অটোমেটিক্যালি ঘটে থাকবে। বোঝা গেল? তো এইবার এই জিনিসটাকে যদি আমরা কাজে লাগাতে চাই, যে বললাম একমুখী কারক হিসেবে আমরা মূলত ব্যবহার করতে চাই, ভালভ হিসেবে, ইলেকট্রিক ভালভ হিসেবে, তো কিভাবে কাজে লাগাবো? তো তাহলে এদেরকে নিয়ে যেয়ে তখন আমাদেরকে বর্তনীতে যোগ করতে হবে এই জিনিসটাকে। তো বর্তনীতে যখন আমরা নিয়ে যেয়ে যোগ করব তখন তো সংক্ষেপে প্রকাশ করতে গেলে আমাদের বর্তনী চিত্র লাগবে। মনে রাখবে যে একটা পিএন সংযোগের বর্তনী চিত্রটা হয় হচ্ছে এই রকম দেখতে, তার এই প্রান্তটা হচ্ছে পজিটিভ আর এই প্রান্তটা নেগেটিভ, এই টাইপটা হচ্ছে প্রান্তটা পি টাইপ আর এটা হচ্ছে এন টাইপ। তাহলে এই জিনিসটাকে আমরা সংক্ষেপে এইভাবে বর্তনী চিত্রে আঁকি। তো এবার যখন বর্তনীতে আমরা পিএন সংযোগকে যোগ করব, তো যোগ করতে গেলে তো জানো তোমরা ইলেকট্রিক সার্কিটে দুটো আমাদের মূলত প্রান্ত থাকবে বা তার থাকবে, একটা হচ্ছে পজিটিভ তার অর্থাৎ ব্যাটারির যেটা ধনাত্মক প্রান্ত থেকে এসেছে, আর একটা হচ্ছে ঋণাত্মক তার। তো আমরা একে কিভাবে নিয়ে যেয়ে ব্যাটারির সঙ্গে যুক্ত করব, তো এই জিনিসটাকে মনে রাখবে, যুক্ত করাটাকেই বলা হচ্ছে বায়াস। অর্থাৎ বায়াস কথাটা শুনতে খটমটে কিন্তু এমন কিছু জিনিস না। যদি আমাদেরকে প্রশ্ন করে যে বায়াস কাকে বলে, তাহলে আমরা বলবো যে কোনো একটা পিএন সংযোগের বায়াস বলতে এটাই বোঝায় যে কোনো একটা পিএন সংযোগকে তড়িৎ বর্তনীতে তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করবার পদ্ধতির নামই হচ্ছে বায়াস। ঠিক আছে? তাহলে এই বায়াসটা আবার দু ধরনের হয়, মনে রাখবে। কি কি? একটা হচ্ছে সম্মুখ বায়াস আর একটা হচ্ছে বিপরীত বায়াস। তার মানে বায়াস জিনিসটা কি, শুধুমাত্র জাস্ট কিভাবে আমরা যুক্ত করব তড়িৎ উৎসের সঙ্গে বা ব্যাটারির সঙ্গে, সেটাকেই বলে। তো এবার দুই ধরনের হলো কেন? দেখো দুইভাবে আমরা যুক্ত করতে পারি। কি? একটা হচ্ছে ধরে নাও এই পিএন সংযোগকে ব্যাটারির সঙ্গে আমরা নিয়ে যাই বা যুক্ত করবো কোনো একটা বর্তনী। যদি আমরা এইভাবে যুক্ত করি যে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে পিএন সংযোগের ধনাত্মক প্রান্ত আর ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে পিএন সংযোগের নেগেটিভ প্রান্ত, এইভাবে যদি আমরা যুক্ত করি তাহলে সেটাকেই বলা হচ্ছে সম্মুখ বায়াস। বুঝতে পেরেছ? তাহলে একই রকমভাবে বুঝতেই পারছো যে বিপরীত বায়াসটা কি হবে। বিপরীত বায়াস, কোনো পিএন সংযোগের বিপরীত বায়াস বলতে কি বোঝা হয়, এর উল্টোটা। অর্থাৎ কোনো একটা পিএন সংযোগ ডায়োডকে যদি আমরা পজিটিভ প্রান্তটাকে যদি এবার আমরা তোমার কোনো একটা তড়িৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সঙ্গে আর যদি
পিএন সংযোগের এন প্রান্তটাকে যদি আমরা কোনো একটা তড়িৎ উৎসের ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করি, এইভাবে যুক্ত করার পদ্ধতিটাকে বলা হয় তখন হচ্ছে বিপরীত বায়াস। এই ব্যাপার খুব সিম্পল, যে সন্মুখ আর বিপরীত বায়াস কি, ঠিক আছে। এইবার এইভাবে দুইভাবে যুক্ত করলে কি ঘটনাটা মূলত ঘটায়, তাহলে এটাকেই ধরে নাও আমরা ব্যাটারির সঙ্গে যুক্ত করলাম, তাহলে এটাই আমাদের সন্মুখ বায়াস হয়ে যাবে। এবার সন্মুখ বায়াসের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে দেখো, এই যে পজিটিভ এবার যুক্ত করেছি আমরা, এই যুক্ত করবার ফলে তাহলে এর যেহেতু তোমার এখানে পজিটিভ মানে কি বিভবটা বেশি, ধনাত্মক বিভবটা বেশি, তাহলে এই বিভবটা তখন আবার কি করবে, এখানেও প্রযুক্ত হবে, কারণ কোনো রোধ নাই, এখানে যে মান এখানেও সেই মান। এবার এখানে প্রযুক্ত হওয়ার জন্য এইখানে যে ইলেকট্রনগুলো যারা এর জন্য বাধাপ্রাপ্ত হচ্ছিল বিকর্ষণের জন্য, সে এইবার কি করবে, এই প্রান্তটা আবার যদি পজিটিভ হয় তাহলে এই পজিটিভের জন্য ওরা আবার আকর্ষিত হতে চাইবে, তাই না। তো শুরুতেই কি পারবে, শুরুতেই পারবে না, যে এই মানটা যদি এর থেকে কম হয় তাহলে তো এই ইলেকট্রনগুলো একে ভেদ করে এর কাছে আসতে পারবে না। তো সেই জন্য শুরুতেই কি হয়, কোনো আমরা প্রবাহ পাই না, একদম জিরো যখন আমাদের বিভব প্রভেদ থাকে। এইবার যদি আমরা এই বিভবের মানটা ধীরে ধীরে যদি বাড়াতে থাকি এবং বাড়াতে 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 এমন কোনো মানে পৌঁছায় যে এই মানটা এখানে যে বিভবটা সৃষ্টি হয়েছে তার থেকেও বেশি, মানে এই পজিটিভ এই ঋণাত্মকটাকে ধীরে ধীরে কি করতে থাকবে, ভ্যানিশ করতে থাকবে, এইভাবে আমরা ভাবতে পারি। যদি বেশি হয়ে যায় তখন কি হয়ে যাবে, এই মুক্ত ইলেকট্রনগুলো আবার তখন এই থাকা সত্ত্বেও একে ভেদ করে তখন কি করতে পারবে, তোমার এন প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে আকৃষ্ট হবে। এবার যেই ইলেকট্রনগুলো একটা এই দিকে আকৃষ্ট হবে তাহলে একই রকম ঘটনাটা এই গর্তের ক্ষেত্রেও হবে, বুঝতে পেরেছ। তো এই ঘটনাটা যখন ঘটবে তখনই কি হবে, বর্তনীতে তড়িৎ সৃষ্টি হবে। তো এই জন্য যখন আমরা কোনো একটা পিএন সংযোগকে সন্মুখ বায়াস প্রয়োগ করি তাহলে দেখা যায় যে একটা নির্দিষ্ট বিভবের একটা বিভব প্রভেদে একটা নির্দিষ্ট মানের পরে হঠাৎ করে দেখা যায় যে কি ওর প্রবাহ মাত্রাটা যত বহুগুণ বেড়ে যায়, অর্থাৎ ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে থাকে, ঠিক আছে। তার মানে সন্মুখ বায়াসে কি হবে, ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে থাকে। আবার বিপরীত বায়াসের ক্ষেত্রে কি হবে, বিপরীত বায়াসের ক্ষেত্রে চলো এবার দেখে নিই। বিপরীত বায়াস মানে কি, আমরা এবার কি করব, উল্টোটা করব, অর্থাৎ যখন পি প্রান্তটাকে নেগেটিভ প্রান্তের সঙ্গে ব্যাটারির আর এন প্রান্তটাকে পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করা হয়, এই ধরনের পদ্ধতি যুক্ত করার পদ্ধতিটাকেই বলা হচ্ছে বিপরীত বায়াস। বিপরীত বায়াসের ক্ষেত্রে কি হবে, তাহলে এখানেও আমাদের চেঞ্জ হয়ে যাবে, তাই না। ওই ছবিটাই যদি আমরা এখানে বোঝবার জন্য তাহলে এইরকম ব্যাপারটা ঘটবে। তার মানে আলটিমেটলি কি হলো, এই প্রান্তটা তখন ঋণাত্মক প্রান্ত পাবে আর এই প্রান্তটা তখন কি হবে, ধনাত্মক প্রান্ত পাবে। তাহলে তাই যদি হয় তাহলে এইবার কি ঘটনা ঘটবে দেখো এদের ক্ষেত্রে, তাহলে এ নেগেটিভ এও নেগেটিভ, এবার প্রবাহ আগে থেকে বন্ধ হয়েছিল, এরা আসতে পারছিল না। এবার এ যদি ঋণাত্মক হয় তাহলে একে আসতে কি একে সহায়তা করবে, তা তো করবে না, কারণ এই ইলেকট্রনটা এখানে এর ঋণাত্মক বিভবের জন্য বাধাপ্রাপ্ত হচ্ছিল, এখানেও ঋণাত্মক বিভব হওয়ার জন্য এও কী করবে, এই বাধাটাকে আরও সহায়তা করবে প্রদান করতে। তার মানে কি, সেই ক্ষেত্রে ইলেকট্রনটা কোনো মতেই এখান থেকে এখানে যাবার আর সম্ভাবনা ওর থাকবে না। তুমি এই বিভবের মানটা যত বাড়াতে থাকবে তত কি হবে, এই আরও বেশি শক্তিশালী হবে, এই একে আরও বেশি শক্তিশালী করবে, আগেরটা ঠিক উল্টো। তাতে কি হবে, আমার যে নিঃশ্বসিত অঞ্চলটা ছিল সেটা ধীরে ধীরে আরও আমরা ভাবতে পারি এরকম যে বিস্তার লাভ করবে, আরও ধীরে ধীরে ওর বেগটা বাড়তে থাকবে। আচ্ছা, তার জন্য কি হবে, ইলেকট্রন প্রবাহ হবে না। ঠিক একই রকম ঘটনাটা এই প্রান্তে যদি আমরা পজিটিভ নিয়ে ভাবি, হোলের ক্ষেত্রেও হবে বা গর্তের ক্ষেত্রেও হবে। গর্ত নিজেও পজিটিভ, এখানেও পজিটিভ, আবার এও পজিটিভ। তো এ তো এখানে বিকর্ষণ করছিল, এখানেও যদি বিভবের মান বাড়াতে থাকি তাহলে একে আরও সহায়তা করবে, বিকর্ষণটা আরও ধীরে ধীরে কী হবে, বেড়ে যাবে, যার ফলে এই নিঃশ্বসিত অঞ্চলের তোমার বেদ বা পরিধি সেটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে। তার মানে বিপরীত বায়াসে কিন্তু তড়িৎ প্রবাহিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাহলে একটা পিএন সংযোগকে যদি আমরা সন্মুখ বায়াস যখন প্রয়োগ করব তখন কিন্তু বিভবের একটা বেশি নির্দিষ্ট মানের পরেই কি হবে, ওর মধ্যে দিয়ে তড়িৎ খুব ভালো চলাচল করতে পারবে। কিন্তু সেই পিএন সংযোগটা যখন বিপরীত বায়াস প্রয়োগ হবে ওর তখন আর কিন্তু ওর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হতে পারবে না, ঠিক আছে। আবার আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমরা কি দেখলাম, যে সন্মুখ বায়াসের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছিলাম, এখানে যত বায়াস বাড়াচ্ছিলাম তত এর প্রভাব কমে যাচ্ছিল। তার মানে আমরা বলতেই পারি এইভাবে যে সন্মুখ বায়াসের ক্ষেত্রে কি হয়, নিঃশ্বসিত যত আমরা বিভবের মান বাড়াবো বায়ুর বর্তনী তত কি হবে, ওর বেধের মানটা ধীরে ধীরে কমতে থাকবে। সন্মুখ বর্তনীতে কি হয়, নিঃশ্বসিত অঞ্চলের পরিধি বা বেধ সেটা কি হয়, কমতে থাকে।
আর বিপরীত বায়াসের ক্ষেত্রে আমরা যত বিভবের মান বাড়াবো তত কি হবে, নিঃশেষিত অঞ্চলের বেগটা বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে এইভাবেই তাহলে দেখো এ কী করছে, প্রবাহটাকে সবসময় একটা পিএন সংযোগ কী করে, প্রবাহটাকে সম্মুখ বায়াসের দিকে ও কী করে, প্রবাহ যেতে দেয়, কিন্তু বিপরীত বায়াসের দিকে কোনো প্রবাহ যেতে দেয় না। এই জন্যই আমরা বলি যে পিএন সংযোগ, এই যে যন্ত্রাংশটা আমরা তৈরি করলাম, এটা কী হবে, মূলত কী কাজ করবে, প্রবাহটাকে একমুখী করতে সহায়তা করবে। অর্থাৎ পিএন সংযোগটাকে যদি বলে আমাদেরকে এক কথায় যে ব্যবহার কি, তাহলে আমরা বলবো বর্তনীতে একমুখী কারক হিসেবে ব্যবহার করা হয়। আবার যদি আমাদেরকে বলে যে পিএন সংযোগের বৈশিষ্ট্য লেখো কেমন হবে, মনে রাখবে বৈশিষ্ট্য লেখো মানে হচ্ছে কোনো একটা লেখচিত্রে যদি আমরা দুটো যে অক্ষ, সেই দুটো অক্ষকে যদি বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা দিয়ে প্রকাশ করি, এবং সেক্ষেত্রে বিভব প্রভেদের সঙ্গে প্রবাহ মাত্রা কীভাবে পরিবর্তিত হচ্ছে, এই ঘটনাটাকেই যে লেখচিত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করি তাকে বলা হচ্ছে বৈশিষ্ট্য লেখ। তো এই পিএন সংযোগের যদি আমরা সেই বৈশিষ্ট্য লেখ অঙ্কন করতে চাই, তাহলে সেই বৈশিষ্ট্য লেখটা কেমন হবে, তাহলে আমরা কি করলাম, ধরে নিলাম আমরা হচ্ছে একটা, এটা আমাদের বৈশিষ্ট্য লেখ, এটা ধরে নাও আমাদের এক্স অ্যাক্সিস, এটা ধরে নাও আমাদের ওয়াই অ্যাক্সিস। আমরা কি করলাম, ও এক্স অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা কি নিলাম, বিভব প্রভেদ অর্থাৎ ভিকে নিলাম, আর ও ওয়াই এইদিকে আমরা হচ্ছে আই নিলাম। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যখন বিভবের মান বাড়ানো হয় তখন কিছু দূর অবধি ওর কি হয়, মানের কোনো পরিবর্তন হতে থাকে না। আমরা তেমন দেখবো যে শুরু হবে না প্রবাহ সম্মুখ বায়াসের ক্ষেত্রে, অর্থাৎ তোমার পজিটিভ বিভব যখন দিয়েছ, তাহলে কিছুক্ষণ কি হবে, আমরা কোনো প্রবাহ পাবো না, তারপরে প্রবাহ তোমার কি হবে, বাড়তে থাকবে ধীরে ধীরে, এই ঘটনাটা ঘটবে। আর যদি বিপরীত বায়াসে যাই তাহলে কোনো প্রবাহই আমরা পাবো না, এরকম হবার কথা। কিন্তু আমরা যদি ভালো করে একটা পিএন সংযোগ ডায়োডের যদি বৈশিষ্ট্য লেখ অঙ্কন করে দিই, তাহলে আমরা দেখব বৈশিষ্ট্য লেখটা এমন না হয়ে এইরকম হয়, এইরকম ঘটনাটা ঘটে। তার মানে কি, বুঝতেই পারছ যে বিপরীত বায়াসেও আমরা দেখতে পাচ্ছি একটা বিপরীত তড়িতের অর্থাৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। এবার বিপরীত বায়াসে তো আমরা যখন বুঝলাম তখন তো বললাম কোনো তড়িতের প্রবাহ সৃষ্টি হওয়ার কথা নয়, তাহলে এখানে আবার বৈশিষ্ট্য লেখাতে দেখো একটা নেগেটিভ কারেন্ট বোঝাচ্ছে এখানে লেখচিত্রে। এরকম কেন হয়, এর কারণ হচ্ছে তোমার হচ্ছে আমরা যখন আলোচনা করেছি বোঝবার সময়, তখন মূলত আমরা গুরুত্ব দিয়েছি সংখ্যাগুরু আধান বাহকের ক্ষেত্রে। কিন্তু প্রত্যেকটা প্রান্তেই, যেমন এখানে পি প্রান্তে শুধু তো আর গর্ত থাকবে না, এখানে কি থাকবে, সংখ্যালঘু আধান বাহক হিসেবে পি প্রান্তে এখানে ইলেকট্রন থাকবে কিছু, আবার এন প্রান্তে সংখ্যালঘু আধান বাহক হিসেবে কিছু গর্ত থাকবে। তাহলে তাদের ক্ষেত্রে দেখো এই জিনিসগুলো কি করবে, ওদের তোমার এই যদি এখানে যদি ইলেকট্রন থাকে তাহলে তো এইটা কি করবে, ওকে আরও হেল্প করবে টেনে নেবার জন্য, বিপরীত আধান হয়ে যাবে। তার মানে তোমার বিপরীত বায়াসের ক্ষেত্রে সংখ্যাগুরু আধান বাহক চলাচল করে না, সেই জন্য আমরা প্রবাহের মান বলি যে হয় না। কিন্তু খুব ভালো করে খেয়াল করলে আমরা দেখব যে সেখানে সংখ্যালঘু আধান বাহকের চলাচল কিন্তু সেখানে চলতেই থাকবে। দেখবে তুমি ভেবে দেখো, কোনো রকম কিন্তু ওখানে কোনো বাধা ওরা পাবে না সংখ্যালঘু আধান বাহকেরা। সেই সংখ্যালঘু আধান বাহকের জন্য আমরা কিছু পরিমাণ প্রবাহ এখানে পাই। মনে রাখবে এই যে অল্প পরিমাণ আমরা এখানে প্রবাহটা পাচ্ছি, এই প্রবাহটাকেই বলা হচ্ছে বিপরীত সম্পৃক্ত প্রবাহ। তো আমাদেরকে যদি এরকম প্রশ্ন করে যে বিপরীত সম্পৃক্ত প্রবাহ কাকে বলে, তো আমরা বলবো যে একটা পিএন সংযোগকে যখন বিপরীত বায়াসে প্রয়োগ করা হয় তখন সংখ্যাগুরু আধান বাহকের জন্য তড়িৎ শূন্য হয়ে যায় তড়িৎ প্রবাহ, কিন্তু সংখ্যালঘু আধান বাহকের জন্য খুব সামান্য পরিমাণ তড়িৎ সেক্ষেত্রেও প্রবাহিত হয়, কিন্তু পুরো প্রবাহের মানটা খুব সামান্য। এই সামান্য পরিমাণ প্রবাহটাকেই বলা হচ্ছে বিপরীত সম্পৃক্ত প্রবাহ। তো এই বিপরীত সম্পৃক্ত প্রবাহের জন্য কিন্তু আমরা কিছুটা ঋণাত্মক মান পাই, সেই জন্য আমরা এরকম বর্তনীচিত বৈশিষ্ট্য লেখ অঙ্কন সাধারণত করে থাকি। তাহলে আমাদেরকে যদি বলে পিএন সংযোগের বৈশিষ্ট্য লেখ অঙ্কন করো, তখন আমরা এরকম বৈশিষ্ট্য লেখ অঙ্কন করব। আবার এখান থেকে তোমাদের 12-এ একটা প্র্যাকটিক্যালও থাকবে, সেখানে বলা হবে এই প্র্যাকটিক্যালটা যে সেখানে বিপরীত বায়াস বলবে না, বলবে সম্মুখ বায়াসের ক্ষেত্রে পিএন সংযোগের বৈশিষ্ট্য লেখ অঙ্কন করো। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সম্মুখ বায়াস মানে এইটুকুটা আমাদের গ্রাফ আঁকতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, আমাদের বর্তনী চিত্রটা কেমন হবে, তোমরা অনেকে ঘাবড়ে যাও বর্তনী চিত্রটা মনে রাখবার জন্য, কিন্তু এখানে বর্তনী চিত্র দেখো খুবই ইজি, বুঝলে মনে রাখবার কোনো ব্যাপারই নেই। তাহলে দেখো এটা আমাদের তড়িৎ উৎস প্লাস মাইনাস সম্মুখ বায়াসের ক্ষেত্রে বলেছে, তাহলে আমরা সম্মুখ বায়াসই প্রয়োগ করব, একটা পিএন সংযোগ যুক্ত করব।
ঠিক আছে, তাহলে সেই পিএন সংযোগের এটা প্লাস দিক হবে, এটা হচ্ছে আমাদের মাইনাস দিক। তাহলে দেখো সম্মুখ বায়াস হয়ে গেল। এইবার এর বৈশিষ্ট্য লেখা অঙ্কন করতে গেলে আমাদের বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রা মাপতে হবে। এবার বিভব প্রবাহ মাত্রা মাপবার যন্ত্রের নাম কি আমরা জানি? অ্যামিটার। অ্যামিটারকে বর্তনীতে শ্রেণী সমবায় যুক্ত করতে হয়। তো আমরা কি করব, শ্রেণীতে একটা অ্যামিটার এখানে যুক্ত করব। সেই অ্যামিটারের মনে রাখবে সবসময় পজিটিভ প্রান্তটা এমনভাবে যুক্ত করা হয় যেন অ্যামিটারের পজিটিভটা ব্যাটারির পজিটিভের দিকে থাকে, এই জন্য এদিকে প্লাস প্রান্তটা যুক্ত করব, এদিকে মাইনাস প্রান্ত যুক্ত করব। অর্থাৎ ব্যাপারটা কেমন দাঁড়ালো, পিএন সংযোগের নেগেটিভ প্রান্তটা নিয়ে যে আমরা অ্যামিটারের পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করব, আর অ্যামিটারের নেগেটিভ প্রান্তটা নিয়ে এসে ব্যাটারির সঙ্গে যুক্ত করব। আর বিভব প্রভেদ মাপার জন্য আমাদের ভোল্ট মিটার আছে। তো ভোল্ট মিটারকে আমরা জানি আবার সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হয়, তাই না? তাহলে ওকে আমরা কি করব, এই ব্যাটারিতে সমান্তরাল সমবায় যুক্ত করব। তার মানে এই এর সঙ্গে সমান্তরাল সমবায়। তো এখানে আমরা যদি আঁকতে চাই তাহলে কি করব, এইভাবে আমরা যুক্ত করে দেব। এই ভোল্টমিটারকে নিয়ে এসে আমরা যুক্ত করে দিলাম। মনে রাখবে ভোল্টমিটারের পজিটিভ প্রান্তটা কি থাকবে, ব্যাটারির দিকেই থাকবে, ঋণাত্মক প্রান্তটা অপর দিকে থাকবে। ঠিক আছে, এবার আমরা পিএন সংযোগের ব্যবহার সম্পর্কে আরেকটু জেনে নিই। চলো, পিএন সংযোগকে আমরা কি বললাম, একমুখী কারক হিসেবে ব্যবহার করা হয়। তো সেই একমুখী কারক হিসেবে আমরা কি করতে পারি, একটা তরঙ্গকে তার অর্ধেক অংশ বা পূর্ণ অংশকেই একটা নির্দিষ্ট মুখে আমরা ওকে পাঠাতে পারি, আর অপর অংশ আমরা চাইলে ব্লক করতে পারি পিএন সংযোগের সাহায্যে। কীভাবে এটা সম্ভব, তো সেটা জানবার জন্য আগে আমাদের জানতে হবে যে আমরা যে এসি কারেন্টটা ব্যবহার করি সেই এসি কারেন্টটা বৈশিষ্ট্য কী, অন্যতম বৈশিষ্ট্য কী, এই সেকেন্ডে অনবরত কী করে, সময়ের সঙ্গে দিক পরিবর্তন করতে থাকে, আবার এর মানেরও অনবরত পরিবর্তিত হতে থাকে। সেই জন্য একটা এসি কারেন্টকে যদি আমরা তরঙ্গের আকারে প্রকাশ করি তাহলে আমরা কী ধরনের পাবো বলো তো, সাইনধর্মী তরঙ্গ পাবো, অর্থাৎ এই ধরনের তরঙ্গ পাবো, সাইনধর্মী তরঙ্গ পাবো। এইবার এই তরঙ্গের ধরে নাও একটা অর্ধেক অংশ আমরা কোনো বর্তনীতে পাঠাবো, বাদ বাকি অর্ধেক অংশকে ব্লক করে দেবো। সেক্ষেত্রে কিন্তু আমরা এই পিএন সংযোগকে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের বর্তনী চিত্র কি হবে, বর্তনী চিত্রটা হবে আমাদের এই ধরনের, যে একটা পজিটিভ প্রান্তটাকে নিয়ে এসে আমরা একটা পিএন সংযোগের সঙ্গে সম্মুখ বায়াসে যুক্ত করে দিলাম, দেবার নেগেটিভ প্রান্তটা এদিকে আসলো। এইবার এইটাকে আমরা আউটপুট অর্থাৎ বহির্বর্তনীর সঙ্গে যুক্ত করব। তো বহির্বর্তনীর যে যন্ত্র দিয়ে আমরা এই জিনিসটা বুঝতে চাইবো তার একটা রোধ থাকবে। তো সেই রোধটাকেই বলা হয় সাধারণত তোমার ভার রোধ বা লোড রেজিস্ট্যান্স। তো সেই লোড রেজিস্ট্যান্সের সাহায্যে এইখানে ধরে নাও আমরা সেই আউটপুটটা বিবেচনা করব যে কেমন আমরা পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে দেখো খুব সিম্পল বর্তনী চিত্র, জাস্ট এই বর্তনী চিত্রটা আমাদেরকে অঙ্কন করতে হবে। তো আমরা যেহেতু এখানে এসি কারেন্টটাকে ব্যবহার করছি সেই জন্য আমাদের এখানে ব্যাটারি সিম্বলটা হবে এই ধরনের। ঠিক আছে, তো এইবার দেখো কি ঘটনাটা ঘটে। ধরে নিলাম কোনো একটা সময়, এবারে তো অনবরত প্লাস মাইনাস হতে থাকবে, দিক পরিবর্তন করতে থাকবে। ধরে নিলাম কোনো একটা সময় ধরে নাও এ প্লাস অংশ হয়েছে, এই অংশটা মাইনাস হয়েছে। তাহলে সেই মুহূর্তে আমরা তাহলে প্লাস অংশ ধরে নাও এটা, এদিকে পজিটিভ, এদিকে ধরে নাও আমরা নিলাম সময় টাইম, আর এদিকে আমাদের বিভবের মানটা দেখব আমরা যে কীভাবে পরিবর্তন এসি বিভবের মানটা দেখব। তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের যে ধনাত্মক অর্ধাংশে কী হবে, তখন দেখো যে পজিটিভ প্রান্তটা পজিটিভের সঙ্গে, নেগেটিভ প্রান্তটা ঘুরে ফিরে নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকছে, তার মানে সম্মুখ বায়াসে থাকছে। তার মানে এই ধনাত্মক অর্ধাংশে কী হবে, আমরা জানি সম্মুখ বায়াসে কী হয়, ওর মধ্য দিয়ে কী হয়, তড়িৎ প্রবাহিত হতে পারে পিএন সংযোগের মধ্য দিয়ে। তাহলে সেক্ষেত্রে আমার তড়িৎ প্রবাহিত হবে। তার মানে আমরা ইনপুটের যে বিভব, যেভাবে ইনপুটে বিভব পরিবর্তিত হবে ঠিক সেইভাবেই আমরা আউটপুটেও বিভবের পরিবর্তনটা দেখতে পাবো। তার মানে সেক্ষেত্রে কেমন হবে, যেমন ইনপুটের ইয়েটা ছিল ঠিক তেমনই এখানে আউটপুটেও আমরা পাবো। বুঝতে পেরেছ? আবার ঠিক তার পরের মুহূর্তে অর্থাৎ ঋণাত্মক অর্ধের ক্ষেত্রে, অর্থাৎ ধরে নাও এবার দিক পরিবর্তন করলো এসি কারেন্টটা করে, এটা মাইনাস হয়ে গেল, এবার এটা প্লাস হয়ে গেল। তার মানে সেটাকেই ধরে নাও আমাদের এইটুকু অংশ ঋণাত্মক অর্ধ। এই অংশের ক্ষেত্রে দেখো তখন কি হবে, প্লাসটা হয়ে যাবে ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত, অর্থাৎ বিপরীত বায়াস হয়ে যাবে, পেয়ে যাবে তখন পিএন সংযোগ। এবার বিপরীত বায়াসে তো তড়িৎ প্রবাহিত হয় না, যার জন্য আমরা কি পাবো, মূল প্রবাহ যেহেতু প্রবাহিত হয় না সেজন্য আমরা বিভব প্রভেদেরও কোনো ইয়ে পাবো না, ভোল্টেজটারও ইয়ে পাবো না, চেঞ্জ পাবো না। তাহলে সেক্ষেত্রে বিভবটার এইভাবে পরিবর্তনটা না পেয়ে আমরা কি দেখবো, সোজাই চলে যাবে, তো যেমন ছিল এই মুহূর্তে ঠিক সেই মুহূর্তেই পাস করে চলে যাবে। তারপরের অর্ধে আবার কি হবে, এ পজিটিভ হয়ে যাবে, এই প্রান্তটা নেগেটিভ হয়ে যাবে।
তাহলে সেক্ষেত্রে আবার সম্মুখ বায়াস পাওয়ার জন্য ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, ফলে এই যে আমার ধনাত্মক অর্ধ, সেই অর্ধের জন্য ঠিক যেভাবে ওখানে পরিবর্তন হচ্ছে এখানেও আমরা সেভাবে পরিবর্তন পাবো। আবার ঠিক তারপরের অর্ধে আমরা দেখতে পাবো এ ঋণাত্মক হয়ে যাবে, এ প্লাস হয়ে যাবে, এই অংশ তার মানে বিপরীত বায়াস হবে, তাহলে এর জন্য আমরা আবার পাবো না। ঠিক তারপরের অর্ধে আবার আমরা পাবো। তাহলে এক্ষেত্রে দেখো আমরা কি করতে পারছি, একটা পিএন সংযোগ ব্যবহার করে একটা তরঙ্গকে তোমার হচ্ছে অর্ধেকটাকে আমরা একমুখী হিসেবে ব্যবহার করতে পারছি, অর্থাৎ একটা পিএন সংযোগ ব্যবহার করে আমরা অর্ধ তরঙ্গকে একমুখী করতে পারছি। এই জন্য পিএন সংযোগে চাইলে এই বর্তনীর সাহায্যে আমরা কি করতে পারি, অর্ধ তরঙ্গকে একমুখী করতে পারি। তো সেক্ষেত্রে আমাদেরকে এই যে কথাগুলো তোমাকে বললাম, এই কথাগুলো বলবে, তোমাকে প্রশ্ন করবে এরকম যে পিএন সংযোগের সাহায্যে কি করে একটা অর্ধ তরঙ্গকে একমুখী কারক হিসেবে পিএন সংযোগ ব্যবহার করা হয়, বর্তনী চিত্র সহ ব্যাখ্যা করে। তাহলে সেক্ষেত্রে এই চিত্র আর আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু তোমাদেরকে বললেই 3 নম্বরে একটা প্রশ্ন হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আমাদেরকে এটাও প্রশ্ন করতে পারে, যেটা তো আমরা অর্ধ তরঙ্গ একমুখী করলাম, যদি পূর্ণ তরঙ্গ একমুখী করতে চাই তাহলে সেক্ষেত্রে বর্তনী চিত্র কেমন হবে। তাহলে পূর্ণ তরঙ্গ একমুখী করতে গেলে সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে বর্তনী চিত্রটা, আর এখানে এসি না ব্যবহার করে ভোল্টেজ এটা ব্যবহার করব আমরা ঠিকই, কিন্তু সেক্ষেত্রে আমরা কি করব বলো তো, এক্ষেত্রে আমরা এই বর্তনীতে একটা ট্রান্সফরমার ব্যবহার করব। তোমরা শুনেছো ট্রান্সফরমারের দুটো কয়েল থাকে, পেঁচানো তার থাকে, একটা প্রাইমারি কয়েল আর একটা সেকেন্ডারি কয়েল, আর ট্রান্সফরমারের বর্তনী চিত্র হয় এরকম। ঠিক আছে, তাহলে এই অংশটা এটার বদলে এখানে আমাদের রিপ্লেস হবে, এইভাবে আমরা মনে রাখবো। ট্রান্সফরমারটা কেন আমরা এখানে ব্যবহার করব, কারণ ট্রান্সফরমারকে সেন্টার ট্যাপ করা যায়, অর্থাৎ তোমার যে ইনপুট যে বিভব বা ভোল্টেজ, সেই ভোল্টেজটাকে আমরা ট্রান্সফরমারে অর্ধেক মানে বিভাজিত করবার একটা সুযোগ থাকে। তো সেই জন্য আমরা এখানে ট্রান্সফরমার ব্যবহার করব। ঠিক আছে, এটাই পরিবর্তন। তারপরে সেম জিনিস, এবার আমরা কি বর্তনীর পরিবর্তন করতে হবে, একটা পূর্ণ তরঙ্গকেই যদি আমরা একটা নির্দিষ্ট দিকে একমুখী করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের মনে রাখবার একটা ডায়োড দিয়ে হবে না, সেক্ষেত্রে আমাদেরকে দুটো ডায়োড ব্যবহার করতে হবে। এই জন্য দুটো ডায়োডকে এইভাবে আমরা যুক্ত করবার পর এইবার কি করব, আমরা এটাকে ধরে নাও বাড়িয়ে দিলাম, আর এই ক্ষেত্রে এই দুটো ডায়োডকে আমরা কি করব, যোগ করে দেব, এইভাবে তার দিয়ে যুক্ত করে দেব। দেবার পর এই যে বললাম আমি অর্ধ বিভাজিত করা যায়, সেন্টার ট্যাপ করা যায়, সেই জন্য আমরা কি করব, এখানে ওর ইয়েটাকে অর্ধেককে ভাগ করে দেব, এভাবে সেন্টার ট্যাপকে চিহ্ন দেওয়া হয়। তো এই জায়গাটা যেহেতু একে অন্যের সঙ্গে লেগে নাই, এই তারটা লাগানো থাকবে কিন্তু এই লাগানো থাকবে না, সেই জন্য এটাকে আমরা এইভাবে বাঁকা চিহ্ন দিয়ে বুঝিয়ে দেব যে এই তারের সঙ্গে এটার কোনো টাচে নেই। এইভাবে যুক্ত করে এইখানে আমরা কি করব, আউটপুট মাপব। তো আউটপুট মাপতে গেলে আমরা যে যন্ত্রটা ব্যবহার করব তার রোধ ব্যবহার হবে, তো তার রোধটাকে আমরা ভার রোধ বলি বা লোড রেজিস্ট্যান্স বলি, সেটাই ধরে নাও আমার হচ্ছে সেই লোড রেজিস্ট্যান্স। এইখানে আমরা দেখব যে আমাদের আউটপুটটা কেমন পাবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের বর্তনী চিত্রটা হবে কি এইরকম। ঠিক আছে, তাহলে বর্তচিত্র অঙ্কন করতে গেলে আমরা এইভাবে বর্তচিত্র অঙ্কন করব। এইবার চলো আমরা আলোচনায় যাই যে কিভাবে কাজ করছে। তাহলে একই রকমভাবে এর ক্ষেত্রেও ধরে নাও আমি এটাই আঁকবার চেষ্টা করছি, এখানেই বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে এই ক্ষেত্রে দেখো কি হবে, একই রকমভাবে আমার প্রথম অর্ধের জন্য, ধনাত্মক অর্ধের জন্য এ কি হবে, প্লাস হবে, এ মাইনাস হবে। এবার এ হবার জন্য প্রাইমারিতেও তাই হবে, এ প্লাস পাবে, এ মাইনাস। আর তোমরা জানো আবেশের ফলে তোমার ট্রান্সফরমারে সেকেন্ডারি কয়েলেও ওই একই রকমভাবে চেঞ্জ হয়। তো সেকেন্ডারি কয়েল অর্থাৎ এখানেও তাহলে এ কী হবে, প্লাস হবে, এ মাইনাস হবে। তাহলে আলটিমেটলি দেখো এই ডায়োডটা ধরে নাম দিলাম আমরা D1, এর নাম দিলাম আমরা D2। তাহলে D1 ডায়োডটা দেখো ধনাত্মক প্লাসের সঙ্গে যুক্ত থাকবে সেই অর্ধে, আর মাইনাসটা ঘুরে ফিরে এদিক দিয়ে এসে তোমার এই মাইনাসের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে সম্মুখ বায়াস D1 পাবে, কিন্তু D2 ডায়োডটা দেখো, D2 ডায়োডটা কী হবে, এবার এ ভাগ হবে কীভাবে, দুটো ভাগে ভাগ হবে, যে বললাম অর্ধাংশে ভাগ হবে সেন্টার ট্যাপ। তাহলে এটা প্লাস হলে এইটুকু অংশটা এখানে এসে মাইনাস হবে, আবার এর ক্ষেত্রে কি হয়ে যাবে তোমার, এইটা প্লাস হলে এই অর্ধের জন্য এইটা হয়ে যাবে তখন মাইনাস। সেন্টার ট্যাপ করলে এই জন্যই করি আমরা, আর এই সেন্টার ট্যাপ করবার জন্যই আমরা এটার বদলে পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে ট্রান্সফর্মার ব্যবহার করি। তাহলে এই ক্ষেত্রে দেখো D1 ডায়োডটা প্লাসের সঙ্গে যুক্ত থাকবার জন্য এ হচ্ছে সম্মুখ বায়াস পাবে, কিন্তু D2 ডায়োড যেটা দ্বিতীয় ডায়োড, সেই D2 ডায়োডটা দেখো নেগেটিভটা যে এর প্লাসের সঙ্গে সেক্ষেত্রে যুক্ত থাকবে। তাহলে সেটা থাকবার জন্য কি হয়ে যাবে, এ বিপরীত বায়াসে চলে যাবে। তো বিপরীত বায়াসে চলে গেলে তো এর মধ্যে দিয়ে কোনো প্রভাব যাবে না, এর মধ্যে দিয়ে প্রবাহ যাবে। তাহলে সম্মুখ বায়াসে এর মধ্যে ধরে নাও প্রবাহটা গেল।
তো এবার যাওয়ার পর এখানে দেখো দুটো রাস্তা পাবে, একটা এদিকে যাবে আর একটা এদিকে। এবার কোন দিকে যাবে দেখো, এইদিকে যদি ও যায় তাহলে এখানে তো পাস করে যেতে পারবে না, কারণ এই যে বিপরীত বায়াসে আছে। বিপরীত বায়াসে একটা ডায়োডের মধ্যে বা পিএন সংযোগের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না, মানে কি প্রবাহিতই হয় না তড়িৎ। তার মানে আমরা ধরে নিতে পারি বিপরীত বায়াসে পিএন সংযোগটা রোধ অসীম হয়ে যায়। অসীম মানের রোধ হলেই সেক্ষেত্রে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে এর অসীম মানের রোধ হওয়ার জন্য এর ক্ষেত্রে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, অর্থাৎ এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ যেতে চাইবে না। তাহলে সেই জন্য এই দিকে তড়িৎটা প্রবাহিত না হয়ে কি করবে, ও এদিক দিয়ে তোমার ওই যন্ত্রের মধ্য দিয়ে এইভাবে মাইনাসে ফেরত আসবে। তার মানে এখানে আমরা আউটপুটটা সেক্ষেত্রে এই D1 ডায়োডের জন্য পাবো, D2 ডায়োডের জন্য পাবো না। তো D1 ডায়োডের জন্য যে আমাদের যেমন এখানে পরিবর্তন হবে, এখানে আমরা ঠিক তেমনই পরিবর্তনটা পাবো। এই গেল আমার প্রথম অর্ধ। এবার দ্বিতীয় অর্ধের ক্ষেত্রে, অর্থাৎ এই নেগেটিভ অর্ধের ক্ষেত্রে, ঋণাত্মক অর্ধের ক্ষেত্রে তখন দিক পরিবর্তন করবে। তাহলে এ হয়ে যাবে মাইনাস, এ হয়ে যাবে প্লাস, একই রকমভাবে এ হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। আর এ মাইনাস হওয়ার জন্য তখন এও হয়ে যাবে মাইনাস, এই অংশটা হবে প্লাস, আর ওই অংশ প্লাস হওয়ার জন্য এটা হয়ে যাবে মাইনাস, এই অংশ হয়ে যাবে তখন প্লাস। তাই যদি হয় তাহলে এই ক্ষেত্রে আবার দেখো তখন D1 ডায়োডটা হয়ে যাচ্ছে আমার বিপরীত বায়াস। তার মানে এই ডায়োডের মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। D2 ডায়োডটা তখন কি থাকবে, আমার সম্মুখ বায়াসে থাকবে, দেখো প্লাস প্লাসের সঙ্গে যুক্ত থাকছে। তাহলে তড়িৎটা তখন কেমন হবে, তখন এই দিক দিয়ে আর তড়িৎটা প্রবাহিত না হয়ে তখন তড়িৎটা এই ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। হওয়ার পর এখানে গেল, যাওয়ার পরে এবার দুটো রাস্তা পাবে তড়িৎটা, একটা হয় এদিকে যাওয়ার, না হলে এদিকে যাওয়ার। দেখো এই দিকে আর যাবে না, কারণ এই ডায়োডটা যে বিপরীত বায়াস আছে, বিপরীত বায়াসে পিএন সংযোগের রোধের মান অসীম হয়, তার মধ্যে রোধ অসীম মানের মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। ফলে এই দিকে তড়িৎ প্রবাহিত না হয়ে তড়িৎটা কোন দিক দিয়ে প্রবাহিত হবে, এই দিক দিয়ে প্রবাহিত হবে। এই দিক দিয়ে হয়ে আবার আমাদের ওই যন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ফেরত আসবে। তাহলে আলটিমেটলি আমরা এখানে যে যন্ত্রটা, তার মধ্য দিয়ে প্রবাহ কিন্তু আমরা পাবো। আর প্রবাহ পাওয়ার জন্য আমরা এখানে যেমনভাবে পরিবর্তিত হবে, কিন্তু সেই প্রবাহটা দেখো আগের ক্ষেত্রে কেমন হয়েছিল, ভার রোধের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে, এই দিক দিয়ে এসে এই দিকে গেছিলো। আবার এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রেও আবার পেঁচে পেঁচে ঘুরে ফিরে আবার ওই দিক থেকে উপর থেকে নিচের দিকেই আসলো। তাহলে এখানে আমরা যে যন্ত্রটা পাচ্ছি, তার ক্ষেত্রে দেখো দুই দিকেই প্রবাহ কেমন থাকছে, ওই যন্ত্রটার মধ্যে একই দিকে হচ্ছে। তো এটাই তো আমার আউটপুট ওই যন্ত্রটার মধ্যে। তাহলে আমি কী পাবো, এই ঋণাত্মক, এখানে ঋণাত্মক থাকা সত্ত্বেও এখানে দেখো দিক কোনো পরিবর্তন হলো না। সেই জন্য এক্ষেত্রেও আমরা বলবো যে আগে যেমন প্রবাহিত, যেদিকে প্রবাহিত হচ্ছিল সেদিকেই প্রবাহিত হবে। তাহলে বিপরীত অর্ধের জন্য প্রবাহ পাবো। আবার একই রকমভাবে ঠিক পরের ঘটনাও ঘটবে, যখন এটা আবার প্লাস হয়ে যাবে, এটা আবার মাইনাস হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে এটা আবার প্লাস, এটাও প্লাস হওয়ার জন্য তখন এ আবার সম্মুখ বায়াস, এই বিপরীত বায়াস, আবার ঘুরে ফিরে এর মধ্যে দিয়ে প্রবাহটা এদিক দিয়ে যেতে চাইবে না, বিপরীত বায়াসে প্রবাহটা এদিক দিয়ে যায়, আবার দেখো উপর থেকে নিচে, মানে একই রকমই হবে। তাহলে তার পরের অর্ধেও আমরা এরকম কারেন্টটা পাবো। তার মানে প্রত্যেক ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যে এসি কারেন্টটা যেটা দিক পরিবর্তন করছিল, সেটা এবার একটা নির্দিষ্ট দিকেই সর্বদা এর মধ্যে দিয়ে আমরা তড়িৎটাকে পাঠাতে যাচ্ছি। সেই জন্য আমাদের বর্তনীটা দরকার এরকম, ঠিক আছে। তো এখানে কি ডিসি কারেন্টে পরিণত হলো, আমরা ডিসি কারেন্ট বলতে পারবো না এখানে। হ্যাঁ, দিক একটা নির্দিষ্ট দিক ফিক্স হলো, কিন্তু কারেন্টের মান তো আর ফিক্সড হয়নি। মানটা ফিক্সড থাকলে তো এইভাবে যেত, এ তো মানটা কম বেশি হচ্ছে, একটা সর্বোচ্চ আবার জিরোতে আসছে, বুঝতেই পারছো। তো এখানে তো তা হচ্ছে না। এই জন্য এসি কারেন্টটা যে ডিসি কারেন্টে পরিণত হচ্ছে, তা সেই ঘটনাটা ঘটছে না, কিন্তু এসি কারেন্টটাই মানের তোমার পরিবর্তন হলেও আর দিকের পরিবর্তন হচ্ছে না, একটা নির্দিষ্ট দিকে কারেন্টটাকে আমরা পাঠাতে পারছি। এইভাবে আমরা চাইলেই একটা পূর্ণ তরঙ্গকেও একমুখী কারক হিসেবে ব্যবহার করতে পারি। আর যদি অর্ধ তরঙ্গ ব্যবহার করতে চাই, অর্ধ তরঙ্গকে একমুখী কারক হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের বর্তনী চিত্রটা হবে এইরকম, ঠিক আছে। তাহলে আমাদের পরীক্ষায় দুটোই আসে, কখনো অর্ধ তরঙ্গ একমুখী কারক বলতে বলে, কখনো পূর্ণ তরঙ্গ একমুখী কারক হিসেবে ব্যবহার করতে বলে, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকো, ফিরে আসবো আবার পরের ক্লাসে।